সকালে ঘুম থেকে ঘুমের ড্রেস পরে বসে থাকবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেকদিন পরে কেমন আছেন? হ্যাঁ, ভালো দেখা হলো। আশা করি আমরা জানি না এখন এক্সাক্ট ডেট, আমরা আবার ফেস টু ফেস ক্লাস করতে পারবো। টিকিট নিছো সবাই? জি স্যার। নিছো? জি স্যার। বাঁচতে চাচ্ছ তো নাকি? ইউ ওয়ান্ট টু ডাই? ইয়েস স্যার। টিকা কেউ যদি আনকভার্ড থাকে, এটা তার নিজের রেসপন্সিবিলিটি। গভর্নমেন্ট হ্যাজ প্রোভাইডেড দিস সর্ট অফ অ্যাডভান্টেজ এন্ড ফ্যাসিলিটি। যদি না খাও সেটা তোমাদের সমস্যা। আচ্ছা, তোমরা বোধহয় বলছো তোমরা সিডিটিভ হিপনোটিক্স এর উপরে ক্লাস চাচ্ছ। জি স্যার। হ্যাঁ, ভিডিওটা অন করো। স্যার ভিডিও অন আছে স্যার। অন করা আছে? আচ্ছা, আই ক্যান্ট সে, জাস্ট সিম্পল দুই একজনকে আমি চোখে পড়তেছে। শুনো, সিডিটিভ হিপনোটিক্স থেকে আমি তো এক্সামিনার হিসেবে ভাইভাতে কি ধরবো সেগুলোই আলোচনা করব। তোমাদের রিটেনে অনেক বলা হয়েছে, রিটেনে গদবাধা প্রশ্ন, এগুলো নিয়ে কেউ ঝামেলায় পারো না। যদিও ফার্মাকোলজির প্রশ্নটা একটু ইনডাইরেক্ট হয়, সরাসরি জিজ্ঞাসা করবে না তোমার নাম কি, বলবে যে তোমাকে কোন নামে ডাকলে ভালো হবে, এই ধরনের একটু ইনডাইরেক্ট প্রশ্ন করে। এখানে ক্লাসিফিকেশন যেটা, এটা অ্যাবসলিউটলি রিটেনের বাইরেতে আমরা কোনোদিন ধরবো না যে ক্লাসিফিকেশন কারে বলে। কিন্তু তোমরা যারা পড়াশোনা করছো তারা দেখছো তোমার সিডিটিভ এবং হিপনোটিক্স এগুলো প্রায় একই জিনিস, কাছাকাছি। যদি আমরা ভিন্ন করে বলতে হয়, তাহলে সিডিটিভ হচ্ছে ওই ড্রাগ যেটা একটা কামিং অ্যান্ড কোয়াইটেনিং ইফেক্ট নিয়ে আসে এবং তোমার এক্সাইটমেন্টটাকে কমায়া দেয়, ঠান্ডা করে দিবে, একটা বেটার ফিলিং করবে, রিডিউসেস এক্সাইটমেন্ট। আর হিপনোটিক হচ্ছে স্লিপ ইনডিউসিং, ঘুমের ওষুধটাকে আমরা হিপনোসিস বলি। হিপনোসিস ঘুম। তাহলে হিপনোটিক আর সিডিটিভের পার্থক্য যেটা, সিডিটিভ হলো তোমাকে কাম এবং কোয়াইটেনিং ইফেক্ট দিচ্ছে, সিডিটিভ হচ্ছে তোমাকে স্লিপ ইনডিউস করতে, একদম ন্যাচারাল স্লিপের মতো। তবে প্রায় একই ওষুধ ইউজ হয়, শুধু ডোজের বেলায় বেশি করে দিলে ঘুম হয়, কম করে দিলে শান্তি হয়, আরো বেশি দিলে অ্যানাস্থেসিয়া হয়। প্রায় অ্যানাস্থেসিয়ার সাথে দেখো আমরা ডায়াজিপাম বা সিডিটিভ হিপনোটিক ইউজ করি, ইন এডিশন টু আদার তোমার সেন্ট্রাল নার্ভাস ডিপ্রেশন, যেগুলো মরফিন টরফিনের সাথে আমরা সিডিটিভ হিপনোটিক ইউজ করি। ক্লাসিফিকেশনটা বারবিচুরের যেটা, আমরা সেখানে লং অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং। ভাইভাতে এটা বলার সাথে সাথে তোমার মাথা মনে রাখতে হবে, আমি যে লং অ্যাক্টিং বললাম, স্যার জিজ্ঞাসা করবো হোয়াট আই মিন। তুমি মিন করতেছো 24 থেকে 48 ঘন্টা এফেক্ট থাকে, দ্যাট ইজ কল্ড দ্য লং অ্যাক্টিং বেনজোডায়াজিপাম। এই লং অ্যাক্টিং এর একটা উদাহরণ জিজ্ঞাসা করলে পারবে কেউ? এমন একটা ওষুধের নাম বলো যেটা তোমাকে 24 থেকে 48 ঘন্টা ঘুমে রাখতে পারবে। ক্যান এনিবডি অ্যান্সার ইট? ডায়াজিপাম স্যার। এক্সিলেন্ট। আমাদের ড্রয়ারে আমরা যারা ডাক্তাররা তো সবচেয়ে বেশি ঘুমের ওষুধ খায়, কারণ ওদের লাইফস্টাইল খুব ঝামেলা, ঘরে বাইরে সবখানে। তুমি যদি 5 mg নর্মাল ডোজ, আমরা যদি হাফ খেয়ে কলেজে আসি তাহলে আমাদের আর টেনশন থাকে না। এবং এই ডায়াজিপামটা আমরা যখন ডোজ বাড়ায় দেব তখন গভীর ঘুমে চলে যাবো, আরো বাড়ায় দিয়ে আমরা অ্যানাস্থেটিক পয়েন্ট ইউজ করতে পারি। তাহলে লং অ্যাক্টিং এর উদাহরণ হলো ডায়াজিপাম, ফ্লোরাজিপাম, এই জাতীয় জিনিসগুলো। তারপরে হলো শর্ট অ্যাক্টিং।
শর্ট অ্যাক্টিং কোন বই ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এ বলা আছে শর্ট অ্যাক্টিং হলো 12 থেকে 24। মনে রাখতে সুবিধা, প্রথমটা ছিল 24-48, মধ্যেরটা হলো 12-24। এর মধ্যে আছে টেমাজিপাম, নাইট্রাজিপাম, অ্যালপ্রাজোলাম, লরাজিপাম। এই তিনটার মধ্যে নামগুলো মনে রাখতে সুবিধা, টেমাজিপাম, নাইট্রাজিপাম। অস্ট্রেলিয়ান হসপিটালগুলোতে বলতো কোন ওয়ার্ডে প্রায় ঘুমের ওষুধ লাগতে পারে, লাগে ইনভেরিয়েবলি সাইকোটিক ওয়ার্ড। এক্সিলেন্ট। আর এমনি মেডিসিন সার্জারির ভিতরে সার্জিক্যালি কোন সার্জিক্যাল অ্যালাইডের মধ্যে কোন সাবজেক্টে কোন ওয়ার্ডে ঘুমের ওষুধ ছাড়া চলবেই না? অ্যানেস্থেসিয়া। না, অ্যানাস্থেসিয়া তো আলাদা ডিপার্টমেন্ট। সার্জারি অ্যালাইড বুঝো, ইএনটি, অর্থোপেডিক, তারপরে এগুলো হলো সার্জারি। অর্থোপেডিক। ও মাগো গেলাম, তুমি অর্থোপেডিক ওয়ার্ডে গেলে কি দেখো, একটা পাকে এর সাথে ঝুলে রাখছি হ্যাং আপ করে 15 দিন 20 দিন, কাঁচিতে পারে না, শিখতে পারে না। আর অর্থোপেডিক ওয়ার্ডের ওয়ার্ড বইগুলো, নার্সগুলো, ডাক্তারগুলো সব ইরিটেবল, কারণ একই রুগী বারবার দেখতেছে, হাউ মাউ এসে। বিশেষ করে যে কোনো ব্যথা, আমাদের ডায়ুনাল দৈনিক কোন বেলা ব্যথা বাড়ে? সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রে। ব্যথা কখন বাড়ে? রাত্রে বাড়ে। কেন? হোয়াট ইজ দ্য রিজন ফর দ্যাট? বডি রিল্যাক্স থাকে তাই। আচ্ছা, আর কিছু করা যায়? আমরা দিনের বেলা নানা ধরনের সাউন্ড পাই, চারিদিকে আমরা মনটা আমাদের ডিস্ট্রাক্টেড থাকে। রাত্রে আমরা অনেকটা এক্সেন্ট্রিক হয়ে পড়ি, আত্মকেন্দ্রিক হয়ে পড়ি। সুতরাং শরীরের কোনো ঝামেলা হলে দেখবে রাত্রে, বিশেষ করে পেইন গুলার নাইটে বাড়ে। সুতরাং তুমি রাত্রে দেখবে অর্থোপেডিক ওয়ার্ড থেকে তুমি যদি ডিউটি করো, আমাদের দেশে তো এমন জানি না, অস্ট্রেলিয়াতে অর্থোপেডিক ওয়ার্ড থেকে নার্সরা কল করে বলবে, ডক্টর ক্যান ইউ গিভ মি এন অর্ডার ওভার টেলিফোন অ্যাবাউট দি টেমাস। টেমাস মানে কি বলতো? টেমাজিপাম। নার্স বলবে আমরা তো ঘুমাইতে পারতেছি না, তুমি ওয়ার্ডে আসা লাগবে না, তুমি তোমার ডক্টরস রুম থেকে ওভার টেলিফোন একটা টেমাজিপাম 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামের অর্ডার দাও, আমরা একটা টেমাজিপাম দিয়ে ঘুমাই। কারণ অর্থোপেডিক ওয়ার্ডে হই হল্লা, চিল্লা ফাল্লা, কারণ পা গুলো ঝুলাই রাখে রিডাকশন করার পরে। এনিওয়ে, তাহলে এই কাহিনীটা বললাম যাতে মনে রাখো। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হচ্ছে টেমাজিপাম, নাইট্রাজিপাম, এগুলো 12 থেকে 24 ঘন্টা ঘুম পাড়ায়। আর আল্ট্রাশর্ট অ্যাক্টিং লেস দেন 6 আওয়ার, খুব পপুলার ওষুধ আমাদের দেশে। রেডিয়ান্ট ফার্মা বাজারে আনছে মিডাজোলাম, মাইলাম 7.5 আছে, 15 মিলিগ্রাম আছে। মিডাজোলাম দারুণ স্পুদিং ইফেক্ট, এটা খুবই ভালো। এটা গেল বেনজোডায়াজিপাম। আসো বারবিচুরেটস। যারা ভালো ছেলে মেয়ে তাদেরকে আমি আগে থেকে সাবধান করি। বারবিচুরেটস ভাইভাতে বলার সাথে সাথে আমরা বলবো বারবিচুরেটস হেপাটিক এনজাইম ইনডিউস করে না, হেপাটিক এনজাইম রিডিউস করে। Anybody in the class? ওই জেনারেল ফার্মাতে একটা কথা আছে, কোন কোন ওষুধে লিভারের এনজাইম বাড়ায়া দেয়, ফলে পাশাপাশি অন্য ওষুধ দিলে ওষুধটা কাজ করে না, দ্রুত নিষ্ক্রান্ত হয়ে যায়, মেটাবলাইজড আর্লি। যেমন ধরো কেউ ওসিপি খাইছে, আবার ও বারবিচুরেট খাচ্ছে ঘুমের জন্য, তাইলে কি হবে? ওসিপিটা কাজ করবে না, ওসিপি দ্রুত মেটাবলাইজড হয়ে যাবে কন্ট্রাসেপশনটা, তাহলে তার এইমটা অর্জিত হবে না। তো বারবিচুরেটস কি করে? হেপাটিক এনজাইম বাড়ায় না হেপাটিক এনজাইম কমায়? লিভার থেকে মানে এনজাইম কমায়। এনজাইম যদি কমায় দেয় তাহলে পাশাপাশি অন্য ওষুধগুলো তো সহজে মেটাবলাইজড হবে না। হ্যাঁ করবে। আমার ওইটা উত্তর দাও যে লিভার এনজাইম, যে মেটাবলাইজিং এনজাইম গুলোকে বারবিচুরেটস বাড়ায়া দেয় না কমায়া দেয়? স্যার ইন্টারঅ্যাকশন হয় না স্যার, ওটা স্যার কমাই দেয় স্যার, ইনডিউস করে না স্যার মেটাবলাইজিং এনজাইমকে। আচ্ছা, এটা তোমার উত্তরটা ঠিক হয় নাই। এটা হচ্ছে ইন্ডাকশন করে, বেশি বেশি এনজাইমকে মানে ইন্ডাকশন করে বের করে, যার জন্য বারবিচুরেটস এর সাথে তুমি যদি অন্য কোনো ওষুধ দাও তাহলে সেই ওষুধগুলো সুবিধা মতো কাজ করবে না। যেমন ওসিপি কাজ করবে না, এটা দ্রুত মেটাবলাইজড হয়ে যাবে, বডি থেকে নিষ্ক্রান্ত হয়ে যাবে। এই আইডিয়াটা আমরা কোন একটা নিউনেটাল ওয়ার্ডে বা বাচ্চাদের ওয়ার্ডে
এই যে ফেনোবারবিটান বা বারবিটাল দেওয়া হয় দেখবে পেডিয়াট্রিক ওয়ার্ডে, কোন একটা এইম অর্জনের জন্য আমরা ওয়ার্ডে ইউজ করি, বাচ্চারা ফেনোবারবিটান দিয়ে দিই। অত অত বোধহয় হাই থট কারো নাই। একটা বেবির জন্মের সাথে সাথে কি তার লিভার কাজ করে? No, sir. It takes Enzyme some to time. present. It takes some time. তো আমরা জন্মের পরে যে হলুদ চোখ হয় এটার কি বলি? The jaundice. Neutral jaundice. এটার আমরা বলি নিউনাটাল জন্ডিস বা কনজেনিটাল জন্ডিস। কেন কনজেনিটাল শব্দটা বলি? এটা জন্মগত। তার মায়ের পেটে Sir, মায়ের পেটে থাকতে যে আরবিসি গুলো ভাঙছিল, যে বিলিরুবিনটা তৈরি হয়েছে, এটা যতক্ষণে গ্লুকুরোনিক অ্যাসিড না পাবে, মানে তোমার বায়োট্রান্সফরমেশনের স্টেজ 2 এর জন্য লাগবে কি গ্লুকুরিনেডেশন। যেহেতু গ্লুকুরোনাইল ট্রান্সফারের সাথে সাথে লিভার দিতে পারতেছে না, ফলে বিলিরুবিনটা কনজুগেশন হতে পারতেছে না, আনকনজুগেটেড বিলিরুবিন। ইটস বিলিরুবিনের নরমাল লেভেল কত ব্লাডে আমাদের অ্যাডাল্টের? 0.01 থেকে 3. ডাক্তার বানাই ছাড়তেছি, কোঅর্ডিনেটেড প্যাথোলজি যাচ্ছি, মাইক্রোবায়োলজিতে আসতেছি, দিস ইজ কল কোঅর্ডিনেটেড নলেজ। তাহলে ইউ উইল বি পারফেক্ট ডক্টর। শুধু আমরা ফার্মাতে কনফাইন থাকলে তো হবে না। নরমাল লেভেল অফ বিলিরুবিন কত? Sir, 0.01 থেকে 1. 0.01 থেকে 1। 0.3 থেকে স্যার 1 মিলিগ্রাম পার ডিএল। 1 মিলিগ্রাম না, 1.6 পর্যন্ত অ্যালাউ করে। আমি তো ঠিক নাই, এটা 1 ধরলাম, তোমারটাই 1 কে এভারেজ ধরলাম। তাইলে মায়ের পেটে একটা আরবিসি বাসে কতদিন? 120 দিন স্যার। এক্সিলেন্ট। কয় মাস হলো? 4 মাস। জি স্যার। তো তুমি আবার, আমি মায়ের পেটে ছিলাম তো 9 মাস, তাহলে অনেকগুলো আরবিসি ফাংশনের মধ্যে জি স্যার। স্যার। অনেকগুলো বিলিরুবিন হয়েছে না? এই বিলিরুবিনটা মেটাবলাইজড হওয়ার জন্য তো লিভার থেকে কি লাগবে? গ্লুকুরোনিক অ্যাসিড, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ লাগবে। তো যেহেতু লিভার ধীরে ধীরে এসে অত দ্রুত কাজ করে না, তাহলে কি হবে? বেবি জন্মের পরে চক্ষুটা হলুদ থাকবে। এটাকে আমরা বলি কনজেনিটাল জন্ডিস, তো নিউনেটাল জন্ডিস। এটার মেয়াদ কয়দিন? কয়দিনের পরে গেলে তুমি অ্যাকশনে যেতে হবে? লগ লগ অ্যাকশনে যাওয়া, সরি 28 days স্যার। এইরকমই বলা হয়। এগুলো তো আসলে ক্লিনিক্যাল, ভুলে গেছি অনেক। তবে ওই 7 ডেজের ভিতরে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আমি যতটুকু মনে করি। 2 উইকস অথবা 1 to 2 উইকস এর মধ্যে এই জন্ডিসটা ক্লিয়ার হয়ে যাবে। লিভার উইল স্টার্ট ফাংশন। লিভার, আচ্ছা 2 বছরের বেবি, তার একটু পেন্ডুলাস পেট থাকে, পেটটা মনে হয়, বেশ পেটটা বড়। কেন বলো তো? ওই যে কথাটা এখন বললা, নিউনেটোলজ, মানে 28 দিন পরে যে অর্গানটা সবচেয়ে দ্রুত বড় হয় সবার আগে, সেটা হলো লিভার। লিভারটা খুব দ্রুত বর্ধনশীল, ফলে 2 বছরের বেবি গুলোকে মনে হবে অন্যান্য জায়গার চেয়ে তার পেটটা বড়, পেটটা মনে হবে। এনিওয়ে, টেরিয়েবল টুর কথা জানো, ওগুলো সব অন্য লাইনে নিচ্ছি না আমি। তাহলে কনজেনিটাল জন্ডিসের ক্ষেত্রে 7 দিনে বা 14 দিনে যদি এটা ক্লিয়ার না হয়, এবং তার বিলিরুবিন লেভেল যদি খুব এক্সট্রিমলি হাই হয়ে যায়, যেমন ধরো 10.5, তখন এটাকে আমরা অ্যাকশনে যেতে হবে। যদি এটা 15 মিলিগ্রাম পার ডিএল এর উপরে যায়, তখন আমাদেরকে দিতে হবে কি দিয়া জন্ডিসের চিকিৎসা হয়? কোন ধরনের লাইট দিয়া? বলো। Fluorescent light. আলট্রাভায়োলেট লাইট। কারণ আলট্রাভায়োলেট বা সূর্যের আলো, দেখবে দাদিরা, খালারা, মারা বাচ্চার জন্ডিস দূর করার জন্য একটা খাতা তোমার একটা বিছনা বিছিয়ে দিয়ে রৌদ্রে দেয়। রৌদ্রে দিলে আনকনজুগেটেড বিলিরুবিন ইজ টক্সিক টু দ্য হিউম্যান বডি। তাহলে রৌদ্রে দেওয়ার কারণে তার টক্সিসিটিটা কমে যায়। কমে গেলে তখন বেবিটা সেফ হয় 15 উপরে গেলে। আর যদি 20 মিলিগ্রাম পার ডেসিলিটার উপরে আনকনজুগেটেড বিলিরুবিন উঠে, তাহলে বাচ্চার কি অবস্থা হবে? কোন ভালো ছেলে মেয়েটা পারবে? একটা টার্ম আছে সুন্দর, বেজাল গ্যাংলিয়াটা স্টেইন হয়ে যায় আনকনজুগেটেড বিলিরুবিন দ্বারা। বেজাল গ্যাংলিয়া তো কি কন্ট্রোল করে? টোন, ফসচার। টোন এবং ফসচার ক্লিয়ার করে বেজাল গ্যাংলিয়া। বেজাল গ্যাংলিয়াটা যখন স্টেইন হয়ে গেল, কালার নিয়ে নিল, কার্নিক টারাস। তোমার রোল নাম্বার কত?
32, sir. What is your name? Maisha, sir. মাইশা, আমার মনে থাকবে, পরীক্ষা উইল হেল্প ইনশাআল্লাহ। গুড। তাহলে কার্নিক টারাস হবে 20-এর উপরে গেলে, আর 15-এর ভিতরে থাকলে আমরা আলট্রাভায়োলেট লাইট অথবা সূর্যের আলো দিয়ে চিকিৎসা করা হয়। পেডিয়াট্রিক ওয়ার্ডগুলোতে কতগুলো লাইট কিনা আছে, এগুলো আলট্রাভায়োলেট লাইট। আচ্ছা, যাও বাদ দাও। বারবিচুরেটস থেকে তোমাদের ভালো নম্বরের জন্য আমরা জিজ্ঞাসা করবো, আরে ওয়ার্ড ইজ এ ফেনোবারবিটল সিরাপ ইউজ করে কারণ কি? তখন তুমি বলবো যে স্যার এটা ড্রাগ এনজাইম ইন্ডিউসার, এটা দিয়ে আমরা গ্লুকোনাইল ট্রান্সফারেজ এনজাইমকে বাড়াই, তাতে হয় কি জন্ডিসটা ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ বিলিরুবিন গ্লুকোনিনাইজেশন হলে সে কনজুগেটেড হলো, ইট গেটস ওখান থেকে বেরিয়ে আসার মানে আউটওয়ার্ড চলে আসার সুবিধা পায়। তাহলে এই একটা দিয়ে তুমি এক্সামিনারকে চমকে দিতে পারো, অত ভালো নম্বর তুলতে পারো। পেডিয়াট্রিক ওয়ার্ডে বারবিচুরেট ইউজ করা হয় এজ এ হেপাটিক ড্রাগ ইন্ডিউসার। এটা যদি গ্লুকোনাইল ট্রান্সফারেজ বেশি বেশি করে লিভারকে গুঁতে বার করতে পারে, তাহলে এক্সট্রা বিলিরুবিন যেটা আনকনজুগেটেড হয়ে আছে এটা বেরিয়ে যাবে। এই গ্রুপে আছে ফেনোবারবিটান, ফেন্টোবারবিটান, সেকোবারবিটান। এখান থেকে আমরা আবার তোমাকে নিয়ে যাবো, হোয়াট ইজ দ্য রিস্ক অফ বারবিচুরেটস? ঘন ঘন ফেনোবারবিটান খেলে কি রিস্ক? সবাই আসুনি আমার সাথে? Yes, sir. মাইশা বলো তো, ফেনোবারবিটান কোন লিস্টেড ড্রাগ? Sir, questionটা বুঝি নাই, sir. মানে ফেনোবারবিটানের রিস্ক কি? তুমি একটা রোগী ঘুমের জন্য খালি ফেনোবারবিটান খাচ্ছে, হোয়াট ইজ দ্য রিস্ক? এডিকশন। এটা বলতে পারতেছো না, এডিকশন। ঘুমের ওষুধের মধ্যে ফেনোবারবিটানটা বেশি এডিক্টেড হয়, এডিকশন। আর সেকেন্ড শব্দ কি? টলারেন্স। টলারেন্স কেন? একটা ওষুধ যদি বারবার নেওয়া হয় কি হয়, রিসেপ্টর গুলো আর এটার উপর বেশি কাজ করতে চায় না, তখন এটা বলে টলারেন্স। বারবার নতুন ভাবে আরো বেশি ডোজ নিতে হয়। আজকে যে মরফিন, যে হিরোইন নিছো, তারপরের সপ্তাহের চেয়ে বেশি না নিলে আগের মতো মজা লাগবে না, আগের মতো এফেক্ট গুলো আসবে না। দিস ইজ কল্ড টলারেন্স। টলারেন্স ইজ ডিউ টু লেক অফ রিসেপ্টর, ইজ ডিউ টু লেক অফ সেন্সিটিভিটি অফ দি রিসেপ্টর টু দ্য ড্রাগ। তাহলে তোমাকে আমরা ওখান থেকে ধাক্কা মেরে নিয়ে যেতে পারি আরেকটা ফিল্ড অ্যান্সারের জন্য। হোয়াট ডু ইউ মিন বাই টলারেন্স? ওয়াই টলারেন্স ইজ হ্যাপেন? ফেনোবারবিটান থেকে আমি কত জায়গায় নিয়ে গেলাম তোমার বারবিচুরেট থেকে। তাহলে এডিকশন কেন হচ্ছে এটা বলতে হবে, ইট ইজ এডিক্টেড ড্রাগ। 2 নম্বর, ইট ক্রিয়েট টলারেন্স। তারপরে আসো বেনজোডায়াজিপাম। বেনজোডায়াজিপামের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আমরা তো বলছি হিপনোসিস করে, অ্যাংজাইটি রিলিজ করে। এরপরে অ্যানাস্থেসিয়াতে ইউজ হয় মাসেল রিল্যাক্স। মাসেল রিল্যাক্স পরীক্ষা দিতে যাবা, ভীষণ তোমার টেন্স হয়ে যাচ্ছে, তুমি হাফ ডায়াজিপাম খেয়ে যাও, ইট উইল গিভ ইউ গুড মাসেল রিল্যাক্সেশন। আবার ডায়াজিপামটা অ্যান্টি কনভালসেন্ট হিসেবে ইউজ হয়। কনভালশনের কটা অসুখের নাম বলা যাবে? এই যে আব্দুল্লাহ, রুল 36 তোমাকে তো খুব পরিচিত মনে হচ্ছে আমার। আব্দুল্লাহ, তুমি বলো তো কনভালসিভ ডিসঅর্ডার কটার নাম বলো, খিচুনি হয় এমন অসুখ। Abdullah, are you online? Not really. Yes, sir. খিচুনি কটা অসুখের নাম বলো। Sir, epilepsy. Excellent. এরপরে টিটানাস। Sir, tetanus আছে, তারপর seizure আছে। টিটানাস। তারপরে মহিলা প্রেগন্যান্ট হলে একটা খিচুনি আসে, এটা কি? Sir, eclampsia আছে। Eclampsia আর লাগবে না। আমাদের বিডিএস এর জন্য টিটানাস বলছো, এটা এনাফ। এপিলেপসি বলছো এনাফ। তাহলে এপিলেপসির যে মাসল খিচুনি, সেখানেও আমরা ডায়াজিপাম ইউজ করি। একবারে যদি স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে আসে, অর্থাৎ দুটো খিচুনির মধ্যে কোনো গ্যাপ নাই, খালি খিচতেই আছে, স্ট্যাটাস শব্দটা আমরা 2 জায়গায় ইউজ করি, স্ট্যাটাস এপিলেপটিকাস, স্ট্যাটাস অ্যাজমাটিকাস। দুইটা শ্বাসের মধ্যখানে কোনো গ্যাপ নাই, শুধু শ্বাসকষ্টই হচ্ছে, দ্যাট ইজ স্ট্যাটাস অ্যাজমাটিকাস। আর এপিলেপসির 2-3টা খিচুনি চলছে কিন্তু কোনো গ্যাপ নাই, দ্যাট ইজ কল্ড স্ট্যাটাস এপিলেপটিকাস। সেখানেও কিন্তু আমরা অ্যান্টি কনভালসেন্ট আমরা ডায়াজিপাম ইউজ করি, তারপরে মাসেল রিল্যাক্সেশন ইউজ করি। অ্যানাস্থেসিয়াতে ইউজ করি যখন হাই ডোজে দেয়, তখন গভীর ঘুমে হয়ে যায়। অ্যামনেশিয়া শব্দের বাংলা অর্থ কি বা ইংরেজি? অ্যামনেশিয়াটা কি জিনিস? মেমোরি লস। এই তুমি এটা বলছিল লস না নাকি? তাহলে লস যদি হয়, ডিমেনশিয়াটা কি? স্যার, এটা টেম্পোরারি মেমোরি লস। এক্সিলেন্ট। আমার হাতে কলম থাকলে এখনই 100-এ 100। মানে মেমোরি ফেল টেম্পোরারি হইলে অ্যামনেশিয়া,
অ্যামনেশিয়া। আর যখন ডিজেনারেট হয়ে যাবে, তোমার বয়স 50 হয়ে যাবে, কিছু মনে রাখতে পারো না, ডিজেনারেশন হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, সেন্সরি কর্টেক্স। আচ্ছা, আমাদের মেমোরি সেন্টার কোথায় ব্রেইনে? আমাদের মেমোরি সেন্টারটা কোথায়? কর্টেক্স স্যার। স্যার হিপোক্যাম্পাস। প্যারাহিপোক্যাম্পাল জাইরাস, এক্স্যাক্টলি। অনেক ভালো পাচ্ছো তোমরা। প্যারাহিপোক্যাম্পাল জাইরাস। এক মিনিট, আমি কাগজ সই করতেছি। এই প্যারাহিপোক্যাম্পাল জাইরাসের কাছাকাছি কি আছে অ্যানাটমিক্যালি? পৃথিবীর কোন প্রাণী এয়ারপোর্টে স্পাই করার জন্য ইউজ করা হয় বলতো? ডগ। এক্সিলেন্ট। তুমি যখন আমেরিকার জেফ কেনেডি এয়ারপোর্টে যাবা, সিডনির এয়ারপোর্টে যাবা, দেখবে যে বিশাল বিশাল কুত্তা, এমন ভয় লাগবে। তো এগুলোর কেন তোমার স্পাইং এ কাজে লাগা? আর কোনো প্রাণী নাই? হোয়াট ইজ দ্য রিজন why they are selected for this sort of spying? স্যার ওদের অলফেকশন ভালো। হ্যাঁ, ওদের অলফ্যাক্টরি এরিয়া অনেক বড়, নাকের গোড়া থেকে ভিতর পর্যন্ত। সুতরাং ওদেরকে ট্রেন্ড আপ করা হয় বিভিন্ন এক্সপ্লোসিভ, বিস্ফোরক, মেটাল, পিস্তল, এগুলোর গন্ধতে হ্যাবিচুয়েটেড করা হয়। তারপরে যাত্রীর ব্যাগ শুকে 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 এরা যেখানে বিস্ফোরক আছে, মেটাল আছে, ওরা গেউ গেউ করতে থাকে। দ্যাটস ওয়াই এই মেমোরি সেন্টার, এই অলফ্যাক্টরি সেন্টারটা খুব কাছাকাছি প্যারাহিপোক্যাম্পাল জাইরাসে। এই জন্য মেমোরির সাথে, স্মৃতির সাথে গন্ধ জড়িত। তুমি যে পারফিউমটা ইউজ করো, সেই পারফিউমের গন্ধ তোমার বন্ধু পেলেই তার মনে হবে তুমি সামহায়ার আছো, অথবা তার ব্রেইনে তোমার ছবি সাথে সাথে চলে আসবে। এটা দ্যাটস ওয়াই মেমোরি সেন্টার এন্ড দি গন্ধ দুটো একসাথে অ্যামালগামেটেড করা। অর্থাৎ একটা বিশেষ পার্টিকুলার গ্রাম পাইলে সে পার্টিকুলার সিচুয়েশন, পার্টিকুলার পার্সন এদের চলে আসবে। এনিওয়ে, তাহলে আমি তোমাদের এখানে কোথায় থেকে নিয়ে গেলাম? অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া ইজ, পরে মেয়েটা ভালো বলছে, টেম্পোরারি লস অফ মেমোরি। আর ডিমেনশিয়া ইজ এ ডিজেনারেশন, একদম বুড়ো মানুষের হয়। ডিমেনশিয়ার একটা রোগের নাম বলতে পারবা, যেটা 50-55 পরে শুরু হয়। তোমরা বিডিএস তো অত লাগবে না। কি রোগ এটা? অ্যালঝাইমার্স ডিজিজ। অ্যালঝাইমার্স ডিজিজ কিছু মনে রাখতে পারে না, ছেলের নাম, মেয়ের নাম, কারো নাম, একজনের নাম ধরে আরেকজনে বলে। এনিওয়ে, আমরা সামনের দিকে আগাই, এসব কাজে আমরা ইউজ করি। এখন আসে মেকানিজম অফ অ্যাকশন। বেনজোডায়াজিপাম কিভাবে কাজ করে, যে রিসেপ্টরের সাথে লাগে, রিসেপ্টরের নাম কি? যে ছেলেটার বুদ্ধি নাই তারে কি জানি বলি আমরা? গাবা। এই ছেলেটার বুদ্ধি নেই, যে মেয়েটার বুদ্ধি নেই, তারে কি বলি? হাবা। হাবার উল্টা শব্দ কি? গাবা। 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 তাহলে হাবা মনে রাখলে গাবা আসবে। গাবার ফুল কনস্ট্রাকশন কি? গামা অ্যামাইনো বিউটেরিক অ্যাসিড। এই গাবা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার না ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার? গাবাতে গুঁতা দিলে, গাবারে স্টিমুলেট করলে ইনহিবিটরি স্যার। অ্যাকশন পটেনশিয়াল কি দ্রুত চলবে না আটকে যাবে? স্যার ইনহিবিটরি। এক্সিলেন্ট। ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হলো গাবা। সুতরাং গাবাতে যখন স্টিমুলেট করবে, টোটকা দিবে, টেম্পার দিবে বা গুঁতা দিবে, তখনই কি হবে? ক্লোরাইড চ্যানেল ওপেন হয়ে যাবে। ক্লোরাইড চ্যানেল ওপেন হলে কি হবে? হাইপার ক্লোরিনেশন হইলে ওখানে আর কোনো অ্যাকশন পটেনশিয়াল যাবে না। কেন? অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। ক্লোরিন বেড়ে গেলে সেখানে আর যায় না। তাহলে দিস ইন্টারন লিডস টু দ্য ইনক্রিজ ফ্লো অফ ক্লোরাইড আয়ন ইনটু দ্য নিউরন, রেজাল্টিং হাইপার পোলারাইজেশন। তাহলে এই পদ্ধতিতে কে কাজ করে? বেনজোডায়াজিপাম। আমি পরে ভুলে যাব, আমরা ভাইভাতে ধরি বেনজোডায়াজিপামও গাবাতে কাজ করে, বারবিচুরেটও গাবাতে কাজ করে। খেয়াল রাখো যারা নোট করতে চাও ভাইবার জন্য, বেনজোডায়াজিপামও গাবার মাধ্যমে কাজ করে, গাবা রিসেপ্টর। বারবিচুরেট যেটা আলোচনা করলাম কিছুক্ষণ আগে, সেটাও গাবা রিসেপ্টর দিয়ে কাজ করে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? দুটো কি তাহলে একইভাবে কাজ করে? একই জিনিসের উপরে, একই রিসেপ্টরের উপরে কাজ করে, কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স? স্যার বারবিচুরেটের ক্ষেত্রে প্রলং ডিউরেশন হবে ক্লোরাইড চ্যানেল ওপেনিং এর। আর বেনজোডায়াজিপামের ক্ষেত্রে খুব সুন্দর স্যার বলছেন। বেনজোডায়াজিপামের ক্ষেত্রে মনে রাখো, যারা লিখতেছ এগুলো কিন্তু পরীক্ষায় ধরা। বারবিচুরেটস ক্ষেত্রে she did very well. Barbiturates increase the duration of chloride channel opening. অনেকক্ষণ ধরে ওপেন করে রাখে, তাহলে প্রচুর ক্লোরাইড ঢুকে যায়।
আর বেনজোডায়াজিপাম ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ক্লোরাইড চ্যানেল, বারবার ঘটনাটা ঘটাই দেয়। তাহলে barbiturates, benzodiazepam increase the frequency of chloride channel, এর ফ্রিকোয়েন্সিটা সে বারবার করে, আর বারবিচুরেটস করে কি সময়টা বাড়ায় দেয়। দুইটা এইভাবে। এখন আসো তোমাদেরকে আমরা বুঝাইতে চেষ্টা করি যে ও এখানে ওই একটা জিনিস খুব ভালো যারা পারবে ওদের জন্য আমরা ধরবো যে কোনো উইথড্রলে ডায়াজিপাম ইউজ হয়। ডায়াজিপাম ইউজ তো তোমরা ঘুমের ওষুধ শিখলা, অ্যান্টিকনভালসেন্ট শিখলা, অ্যানাস্থেটিক মেডিকেশন, ইনসমনিয়া, আমরা আবার নতুন করে আসি ইউজেস অফ বেনজোডায়াজিপাম। প্রথমে বলতে হবে ইনসমনিয়া। ইনসমনিয়া আর প্যারাসমনিয়া এগুলো সম্বন্ধে ধারণা আছে ক্লিনিক্যালি? এগুলো তো সব ডিডিএস, এত ভিতরে ঢুকার দরকার নেই। ইনসমনিয়া মানে কি? নিদ্রাহীনতা। নিদ্রাহীনতা ইনসমনিয়াতে আমরা সাধারণত বেনজোডায়াজিপাম ইউজ করি। অ্যাংজাইটি তো করি, কোনো জায়গায় ঝামেলা হলে আমরা 5 মিলিগ্রাম ডায়াজিপাম খেয়ে অ্যান্টি কনভালশন, খিচাখিচির যত অসুখ আছে এখানে আইভি ডায়াজিপাম ইউজ করি, স্পেশালি ইপিলেপটিক্স। আর মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে খুব টেন্স হয়ে আসো, কিছুক্ষণ পরে ভাইভাতে ডাকবে, সেখানে তুই বেনজোডায়াজিপাম মানে ডায়াজিপাম খেতে পারো সামান্য, মাসেল রিল্যাক্সেন্ট। প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন হিসেবে ইউজ করি। আর একটা অ্যালকোহল উইথড্রল। কেউ ড্রিঙ্ক করে সেজন্য জোরে তারা এক ঘরের মধ্যে বাইন্ডার রাখছে বাপ মা, হ্যাঁ, অথবা তার ওয়াইফ বলছে না তুমি আজকে অ্যালকোহল খেতে যেতে পারবে না, তার শরীরে সিভিয়ার উইথড্রল ইফেক্ট হলো। উইথড্রল ইফেক্টের ম্যানেজ করার জন্য আমরা ডায়াজিপাম দিই। ডায়াজিপাম আমরা ইউজ করি। জেনারেল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে আমরা মিডাজোলাম ইউজ করি, এটাও একটা বেনজোডায়াজিপাম গ্রুপ। কিছুক্ষণ আগে বলছি মিডাজোলাম, মিডাজ, ওয়েস্টার্ন পিপল এটা খুব আদর করে বলে মিডাজ, এত সুন্দর ঘুম হয় এটাতে। আমাদের দেশে এটার নাম হলো ইউনোট্রিন অথবা মাইডোকাম। তারপরে ছোটখাটো মাইনর প্রসিডিউ, পরিপূর্ণ ঘুম লাগবে না কিন্তু ঘুম ঘুম ভাব লাগবে, এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি কলোনোস্কোপির মধ্যে পার্থক্য বলতে পারবা? স্যার এন্ডোস্কোপি হচ্ছে স্যার আপ টু দ্য স্টমাক, আর কোলোনোস্কোপি হচ্ছে কোলন পর্যন্ত। কোনটার ইন্ট্রোডাকশন কোন দিকে? স্যার কোলোনোস্কোপি হচ্ছে স্যার ফিকোরাল ফিকাল রুটে, আর অ্যানাল ক্যানাল। আর এন্ডোস্কোপি স্যার ইসোফেগাস দিয়ে, মানে ওরাল মাউথ, ওরালি। ওরাল, এই তো সুন্দর কথা। তাহলে এগুলো দেওয়ার সময় আমরা ইয়ে করি ডায়াজিপাম দিয়ে। ফ্র্যাকচার হাতকে টান দিয়া বন্ধুটা বসাটা কি যে ব্যথা, সুতরাং ডায়াজিপাম দিয়ে তারা ঘুম পাড়ায় রাখতে হবে। তারপরে কার্ডিয়াক ক্যাথেটার, যাদের হার্টে রিং পড়ায় বিভিন্ন করে, সেখানেও ডায়াজিপামের ইউজ আছে। আরেকটা জিনিস তোমরা এই চালানোর ছেলে মেয়েরা শুনো না, যখন মানুষ সাইকিয়াট্রি প্রবলেম হয়, সাইকিয়াট্রিতে আমরা ইসিটি দেই। ইসিটি বলতে পারো কি? ইলেকট্রো কনভালসিভ থেরাপি। ইলেকট্রো কনভালসিভ থেরাপি। ব্রেইনটাকে একটা ঝাঁকি দেওয়া হয়, ঝাঁকি দেওয়ার পরে ব্রেইন আবার পুনরায় টিউনিং হয়ে রিসেট হয়। তোমাদের যাদের ল্যাপটপ আছে, কিছু ঝামেলা হলে টোটালি আমরা অফ করে দিই, অফ করি আবার এটাকে রিসেটিং বলি, অথবা নতুন কেনার পরে আমরা এটাকে সেটিং করি। দিস ইজ কল্ড টিউনিং। ইসিটিটা ইলেকট্রোকনভালসিভ টিউনিং, ব্রেইনের একটা টিউনিং, ব্রেইনকে আবার রিসেট করা যায়, তাতে নতুন ভাবে সে দিন শুরু করে। এই জন্য ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সি, ম্যানিয়া, ক্রনিক সিজোফ্রেনিয়া, এই জাতীয় মানসিক ব্যাধিগুলো ইসিটি দিয়ে মাথাকে একটা ঝাঁকি দেয়, সেখানে তাদের ডায়াজিপাম ইউজ করতে হয়। এখন আসো তোমার ডায়াজিপামের পরে আমরা চলে আসি সাইড ইফেক্ট। বারবিচুরেটস। বারবিচুরেটস তো বললাম, এটারও ইউজ প্রায় সেম রকম, সিডেশন, হিপনোসিস, কনভালশন, এগুলো। আর টক্সিক ইফেক্ট, যদি ডায়াজিপাম ওভারডোজ হয় তাহলে আমরা কি দিয়ে চিকিৎসা করব? আমরা একটু পয়জনিংটা পড়াই দিই। অ্যাডভার্স ইফেক্ট তো এখানে অনেক কিছু বলা আছে। হ্যাংওভার, হ্যাংওভারের বাংলা কি জানো? হ্যাংওভার বাংলা কি? হ্যাঁ, মানে ঘুম ঘুম ড্রাউজি থাকা আর কি। ওষুধ খাইছে, ওষুধের এফেক্ট চলে গেছে, শেষ হয়ে হইল না শেষ, এটাকে বলে হ্যাংওভার।
হ্যাংওভার হয়, এই ওষুধগুলোতে বেশি হ্যাংওভার হয়। তারপরে তোমার রেসপিরেটরি ডিপ্রেশন হয়, শ্বাসকষ্ট হইতে পারে। তারপরে আছে বিশেষ করে বারবিচুরেটসে টলারেন্স এন্ড ডিপেন্ডেন্স, এগুলো হয়। এখন বারবিচুরেটস কোন গ্রুপের ওষুধ কেউ বলতে পারো? এটা অ্যাসিডিক না অ্যালকালাইন? পৃথিবীর সকল ওষুধ আইদার অ্যালকালি অথবা অ্যাসিড। বারবিচুরেটস কোন গ্রুপের? স্যার এসিডিক। অ্যাসিডিক ড্রাগ। এক্সিলেন্ট, এটা তো খুবই ভালো। অ্যাসিডিক ড্রাগ খেয়ে যদি কেউ পয়জনিং হয় বা সুইসাইড করতে চায়, তাহলে এই ড্রাগটা যেন কিডনি দিয়ে আবার রিঅবজর্ব না হয়, কিডনিকে চেক বসাই দিতে হবে। আমি সেখানে কি অ্যালকালাইন করে দিব রক্তটাকে, অ্যাসিডিক করে দিব বলো তো? তার আগে আমাকে বলো, অ্যাসিডিক ড্রাগ কোন মিডিয়াতে বেশি অ্যাবজর্ব হয়, অ্যালকালিন ড্রাগ কোন মিডিয়াতে বেশি অ্যাবজর্ব হয়? ওই যে জেনারেল ফার্মাকোলজির প্রিন্সিপাল, বলো। কালকে যে পরীক্ষা হয়েছে বিডিএসে, ছেলে মেয়েদের একটা কোশ্চেন আসছে যে ডিসক্রাইব দ্য মেথড অফ অ্যাবজর্পশন, কোন মেথডে বেশি অ্যাবজর্ব হবে বলতে পারো? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ডিফিউশন, ফিল্ট্রেশন, তারপরে আরো আছে না কতগুলো, অসমোসিস। বেশিরভাগ ড্রাগ জেআইটি তে কোন মেথডে অ্যাবজর্ব হয়? কি পড়ালাম সারা বছর? 80% ড্রাগ ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার ওয়ান। খাইছো, পেটের মধ্যে ড্রাগের কনসেন্ট্রেশন বেশি, লুমেনের ভিতরে জেআইটি লুমেনের কনসেন্ট্রেশন কম। বলে হায়ার টু লোয়ার রেজাল্ট, এটা কি? এটা কি অসমোসিস না অ্যাক্টিভ ট্রান্সপোর্ট না সামথিং এলস? হ্যালো, স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলবেন? আমি বলতেছি বেশিরভাগ ড্রাগ আমাদের বডিতে জেআইটি তে কোন মেথডে অ্যাবজর্ব হয়? তুমি যে ওষুধ মুখে দিয়ে ঢুকাইলা খাইলা, এটা তো সিস্টেমিক সার্কুলেশনে যাবে। ও কি ফিল্টারেশন দ্বারা যাবে, অসমোসিস দ্বারা যাবে, ফিল্টারেশন স্যার। ডিফিউশনের দ্বারা যাবে না অসমোসিস দ্বারা যাবে? স্যার অসমোসিস আর ফিল্টারেশন এটা বেশি কমন। কমন এইভাবে তুমি তোমার নিজের কথা বললে তো হবে না। তুমি ড্রাগ খাইছো, পেটের মধ্যে ড্রাগের কনসেন্ট্রেশন বেশি, জেআইটির ভিতরে কম, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার যেটা যাচ্ছে, এটা কি? স্যার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। প্যাসেজ অফ, ঠিকই বলছো, প্যাসেজ অফ সলভেন্ট মলিকিউল ফ্রম হায়ার টু লোয়ার ওয়ান, এটা এই ট্রান্সপোর্ট প্রসেসটার নাম কি? আরে স্যার ডিফিউশন। তোমাদের নোট খাতাগুলোতে তো একদম লাল দাগ দিলে কি দেখছি, 80% ড্রাগ অ্যাবজর্ব বাই সিম্পল ডিফিউশন ফ্রম হায়ার টু লোয়ার। সকালে যে ট্যাপ খুলে যে হাত মুখ ধুইছ, ট্যাপ থেকে যে অবিরাম পানি পড়ছে ফ্রম হায়ার টু লোয়ার, এটা ছিল ডিফিউশন। আবার পানির ট্যাঙ্কে যে পানি তুলতে হয়, এনার্জি খরচ করতে হয়, পেট্রোল দিতে হয়, সেটা কি বলো? নিচ থেকে উপরে যাচ্ছে, সেটা কোন মেথড? যেখানে এনার্জি লাগবে, ট্রান্সপোর্ট স্যার। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ফ্রম লোয়ার টু হায়ার, লোয়ার কনসেন্ট্রেশন, লোয়ার গ্রেডিয়েন্ট, লোয়ার ইলেকট্রিসিটি থেকে হায়ার চলে যাচ্ছে। তাহলে তোমার বাবা যে পানিটা উপরে তুলে দিল, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে। আর তুমি যে হাত ধুলা, ট্যাপ ছাড়া লাগে করে পানিটা পড়লো, দ্যাট ইজ ডিফিউশন। তাহলে 80% ড্রাগ অ্যাবজর্ব হয় বাই সিম্পল ডিফিউশন। এই কথাগুলো তো জেনারেল ফার্মাকোলজির, এটা দিয়ে তো মৌখিক বাইরে আরম্ভ, এটা দিয়ে তো বলতেছি। তাহলে এই যে একটা অ্যাসিডিক ড্রাগ খাইলা, বাঁচিতে চাই না আমি সুন্দর ভুবনে, সুইসাইড করার জন্য ফেনোবারবিটন প্রচুর খেয়ে আসলা, এটা অ্যাসিডিক ড্রাগ। যদি 6 ঘন্টার ভিতরে আসো বা ইয়েতে 4 ঘন্টা সম্ভবত, তাহলে আমি একটা পয়জনিং কেস ম্যানেজ করো তো দেখি। রুগীটা 4 ঘন্টার ভিতরে বন্ধুরা নিয়ে আসছে যে প্রচুর ওষুধ খাইছে, আমরা দেখছি তার বিছনার পাশে ফেনোবারবিটন পড়া, সম্ভবত সে ফেনোবারবিটন খাইছে। তাহলে ডাক্তার হিসেবে এই ধরনের পেশেন্ট ম্যানেজ করতে প্রথম স্টেপ কি? স্যার স্টোমাক ওয়াশ। ও স্টোমাক ওয়াশ, গুড গার্ল, স্টোমাক ওয়াশ দেবো। যদি এটা পেট্রোল না হয়, কেরোসিন খালি স্টোমাক ওয়াশ দেওয়া যাবে না, স্টোমাক ফুটা হয়ে যাবে। যেহেতু এগুলো জিআইটি কে লেয়ারকে বার্ন করে হালকা করে ফেলবে, সেখানে টিউব ঢুকানো যাবে না। আর সব ধরনের ওষুধে আমরা স্টোমাক ওয়াশ দেবো। তারপরে অ্যাক্টিভেটেড চারকোল দেবো, যেন ওষুধটা চুষে নিয়ে আনে। পোড়া কার্বনের কতগুলি ঢুকাই দেবো অ্যাক্টিভেটেড চারকোল। তারপরে ধরো 4 ঘন্টা নাও, সেই রুগীটাকে 8 ঘন্টা পরে নিয়ে আসছে, তাহলে অলরেডি দিস ফেনোবারবিটন অর দিস সোর্স অফ পয়জনিং হ্যাজ গন টু দ্য সিস্টেমিক সার্কুলেশন। এবার তোমার কাকে টার্গেট করবা? ওষুধের অ্যাকশনটাকে অ্যান্টাগোনাইজ করবে।
ওষুধ যেন কাজ করতে না পারে, আর অথবা কিডনিতে যেন এটা সুরসুর করে বেরিয়ে যায়, সেখানে যেন আবার রিঅবজর্পশন না হয়। কিডনির কাজ তো অধিকাংশ জিনিসকে আবার রিঅবজর্ব করে। তাইলে তুমি ওষুধের কাজকে অ্যান্টাগনাইজ করতে হলে সিস্টেমিক সার্কুলেশনে কি দিবা? অ্যান্টিডট। কেমন? অ্যান্টিডট। ধরো প্যারাসিটামল খেয়ে ফেলছি, প্যারাসিটামল খেয়ে ফেলে পয়জনিং হয়েছে, প্যারাসিটামলের অ্যান্টিডট কি? বলো তাড়াতাড়ি, এগুলো পড়ানো হয়েছে। অ্যানএসিটাইল সিস্টিন। প্যারাসিটামল কাজকে বন্ধ করে দিবে। কয়টা প্যারাসিটামল খেলে তুমি মরতে পারবা, স্বর্গে যেতে পারবা? 8টা। কয় গ্রাম? More than 2000 milligram. আরে এগুলো ভাষা না, মানে প্রতিটা যদি 500 হয় তাহলে তোমাকে 10 গ্রাম করার জন্য কয়টা খেতে হবে? 2টা স্যার। 500 মিলিগ্রাম একটা ট্যাবলেটে প্যারাসিটামল। 10 গ্রাম মানে লিথাল ডোজে মৃত্যু হইতে হলে, স্বর্গে যেতে হলে কতটুকু খেতে হবে, কয়টা খেতে হবে? এই ধরনের আলোচনা শুনুন নাই তো, এই জন্য সব অফ হয়ে গেছে। 20 প্যারাসিটামল মানে 10 গ্রাম, দ্যাট ইজ লিথাল ডোজ ফর প্যারাসিটামল। তখন ওই রোগীর কি করতে হবে? প্রথম অ্যাক্টিভেটেড চারকোল মার্কুল দিলে কিন্তু অনেক দেরি করে আসছে, এবার তুমি অ্যান্টিডট দিয়ে কাজটাকে অ্যান্টাগনাইজ করবে। প্যারাসিটামল অ্যান্টিডট হলো কি? অ্যানএসিটাইসিস্টিন। আয়রনের অ্যান্টিডট কি? বেশি আয়রন খেয়ে ফেলছে, কোন অ্যান্টিডট দিবা? ডিফেরক্সামাইন। 2-4টা ভালো ছেলে মেয়ে ছিল তো। তারপরে এখন আমরা যে আলোচ্য বিষয় করতেছি তোমার ওই বেনজোডায়াজিপাম। ডায়াজিপাম খেয়ে আসলে কি দিবা অ্যান্টিডট? আমার লেকচারার তো পড়াইছে, নিল অনেক ক্লাস করাইছে বলতেছে, বলো। স্যার ফ্লুমাজেনিল। ফ্লুমাজেনিল। আবার ওই মিনিটের মতো সেই ফ্লুমাজেনিল, এতক্ষণ সময় লাগলো। এগুলোই তো আমরা ভাইভাতে তোমাদের আইকিউ টেস্ট করি। আগের দিনের গদবান্ধা ওই বলো, ইন্ডিকেশন বলো, কন্ট্রা ইন্ডিকেশন বলো, সেই পরীক্ষা তো এখন আর নাই। এখন তোমার আমরা চেষ্টা করবো যে তুমি জিনিসটার গভীরে ঢুকছিলা কিনা, সেখান থেকে ক্রিমটা উঠে নিছো কিনা। তাহলে এখন বারবিচুরেটস তোমরা বললে যে স্যার হ্যাঁ বারবিচুরেটস হলো একটা অ্যাসিডিক ড্রাগ। অ্যাসিডিক ড্রাগ অ্যাসিড মিডিয়াতে বেটার অ্যাবজর্ব হয়, অ্যালকালিন মিডিয়াতে বেটার অ্যাবজর্ব হয়। ঘুরে ঘুরে পড়ানো হয়েছে। তোমাদের সমস্যা প্রায় কমে আসছে। প্লিজ টেল। সিম্পল ডিভিশনটা পারলে না, মেজরিটি অফ ড্রাগ কিসে অ্যাবজর্ব হয়, আমি কি করব? ওদের অ্যাটেন্ডেন্স খাতাগুলো দিয়ে আসলেন, নিয়ে আসুন। রাকিবের বলো বিডিএস এর অ্যাটেন্ডেন্স খাতাটা দিতে। তাড়াহুড়ো করে যাও। হ্যালো, জি স্যার। ডাক্তার সবার আসুনি অনলাইনে না? কবে যে আমরা ফেস টু ফেস ক্লাস নেব, আমাদের এই পণ্ডশ্রম কবে যে অ্যাকশনে আসবে? অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক মিডিয়া মোর অ্যাবজর্ব, অ্যালকালাইন ড্রাগ ইন অ্যালকালাইন মিডিয়া মোর অ্যাবজর্ব। তাহলে ফেনোবারবিটান যেহেতু অ্যাসিডিক ড্রাগ, এটার পয়জনিং এ আমি যদি তার অ্যাবজর্পশনটাকে বন্ধ করে দিতে হয়, আমি ব্লাড মিডিয়াকে কি করতে হবে? বডি ফ্লুইডকে
স্যার ওয়েটিং এ অনেকে, আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার মিউট আছেন আপনি? স্যার আপনি আনমিউট করেন। নিচে বামে কোনায় আনমিউট অপশন ক্লিক করুন স্যার। স্যার কথা শোনা যাচ্ছে না আপনার? স্যার নিচে একটা অপশন আছে দেখেন, আনমিউট। কথা শোনা যাচ্ছে না তো স্যার আপনার? কিছু শুনতেছি না স্যার, আপনার কথা শুনতেছি না। নিচে বামে কোনায় মাউসটা দেখবেন স্যার, আনমিউট একটা অপশন আছে। স্টার্ট ভিডিওর পাশে আনমিউট একটা অপশন আছে। পাইছি। হ্যাঁ স্যার, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ শোনা- আমরা তো অল্প সময় দেখো তাইলে আমরা স্যার ওয়েটিং আছে, স্যার ওয়েটিং আছে। ওয়েটিং এ আছে 12 জন মাত্র। জি, স্যার। ওয়েটিং এ দেবো অ্যাডমিট অল। হ্যালো, জি স্যার। হ্যাঁ এখন আমরা ক্লাস প্রায় শেষের দিকে আসছি, হঠাৎ বন্ধ হয়ে যাবে। তাহলে এখন আমি আমার ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি কি ম্যানেজমেন্ট অফ পয়জনিং। যদি যে ওষুধটা খাইছে সেই ওষুধটা যদি অ্যাসিডিক ওষুধ হয়, ওষুধ পৃথিবীতে দুই রকম, আইদার উইক অ্যাসিড অর উইক অ্যালকালি, উইক বেস। তাহলে আইদার এটা বেস হবে অথবা অ্যাসিড হবে। যেহেতু ফেনোবারবিটন এই ঘুমের ওষুধটা অ্যাসিডিক ড্রাগ, তাহলে আমরা চেষ্টা করব এটা আমরা বডি ফ্লুইডটাকে অ্যালকালাইন করে দেওয়ার জন্য। তাহলে এই জন্য অ্যাকিউট বারবিচুরেট পয়জনিং এর প্রথম কথা হলো কতটুকু খেলে মারা যেতে পারে। ফ্যাটাল ডোজ অফ ফেনোবারবিটন ইজ 6 to 10 গ্রাম। আর এটা প্রবলেম কি আসে? প্রথম রেসপিরেটরি ডিপ্রেশন, শ্যালো ব্রিদিং, হাইপোটেনশন, কার্ডিওভাস্কুলার কোলাপস, রেনাল ফেলিউর এটসেট্রা। কোনো স্পেসিফিক অ্যান্টিডট ফেনোবারবিটনের নাই। কি হতে হবে? প্রথম আমরা গ্যাস্ট্রিক লাভেজ বা স্টোমাক ওয়াশ দেব, ওয়াশ যেন অ্যাবজর্পশন না হয়। তারপরে আমরা জেনারেল সাপোর্টিং মেজার যেগুলো, ব্লাড প্রেশার বাড়ানোর জন্য স্যালাইন দেবো, এয়ারওয়ে প্যাটার্ন করব, ভেন্টিলেশন এডিকুয়েট করব। এরপরে আমরা খেয়াল করো এই লাইনটা, এই ফেনোবারবিটন আবার যেন কিডনি দিয়ে রিঅবজর্ব না হয়, সেই জন্য আমরা দেব ফোর্স অ্যালকালাইন ডায়োরিসিস। ফোর্স অ্যালকালাইন ডায়োরিসিস। তাহলে এটা অ্যাসিডিক ড্রাগ হলে স্যালাইনের ভিতর দিয়ে দিতে হবে অ্যালকালি। কি অ্যালকালি? খুব নাম করা অ্যালকালি, তোমরা জানো কিছু অ্যালকালির? কোন একটা অ্যালকালি উদাহরণ দিতে সোডিয়াম পারবে? বাইকার্বনেট। এটা মেয়েটা তো খুব ভালো, মাশাআল্লাহ। সোডিবাইকার। তাহলে আমরা একটা স্যালাইন ঢুকে দিয়ে আইভি, এটার ভিতরে যদি সোডিবাইকার দিই, যে পানিটুকু শরীরে ঢুকবে পুরোটাই হলো অ্যালকালাইন ওয়াটার। ইট উইল প্রিভেন্ট ফার্দার। স্যার ওয়েটিং আছে, স্যার ওয়েটিং আছে। দিলাম জন 30। আচ্ছা আসুক, ঢুকতেছে। তাহলে আমরা কি করব? ফোর্স অ্যালকালাইন ডায়োরিসিস, এগুলো আমার অন্তত আমার বোর্ড আমি ধরবো। ফোর্স অ্যালকালাইন ডায়োরিসিস বলতে কি বোঝায়? ফোর্স অ্যালকালাইন ডায়োরিসিস করব সোডিবাইকার্বনেট, তার ভিতরে প্রস্রাব বাড়ানোর জন্য একটা ডায়োরেটিক্স ফ্লুসেমাইড ঢুকিয়ে দেবো। তাহলে ফ্লুসেমাইড বিট করবে, তাহলে হবে কি এই অ্যাসিডিক ড্রাগটা আবার কিডনি দিয়ে রিঅবজর্ব হবে না, এটা বেরিয়ে যাবে, যা বেরিয়ে যায়, কারণ আমার এটা দরকার নেই। তাহলে ট্রিটমেন্ট অফ পয়জনিং অফ অ্যাকিউট বারবিচুরেট পয়জনিং এর যে কথাটা, প্রথম হলো স্টোমাক ওয়াশ, 2 নম্বর হলো জেনারেল সাপোর্টিভ মেজার, 3 নম্বর হলো ফোর্স অ্যালকালাইন ডায়োরিসিস উইথ সোডিবাইকার। তাহলে সোডিয়াম বাইকার স্যালাইনের ভিতরে দেব, তার ভিতরে একটা ডায়োরেটিক দিব। কেন ডায়োরেটিক দিব? যেন প্রস্রাব আকারে
বেরিয়ে যায়, প্রস্রাব করাবো জোর করে এবং এই পুরো ফ্লুইডটা হয়ে যাবে অ্যালকালাইন। এইভাবে আমরা এটা চিকিৎসা করব। এখন আসো আমরা নিউনেটাল জন্ডিসের ক্ষেত্রে আগে বলেছি কিছুক্ষণ আগে, নিউনেটাল জন্ডিসে আমরা ফেনোবারবিটান ইউজ করি। কেন করি কেউ বলতে পারবে এখন আবার? Why neonatal jaundice is treated with phenobarbital? To induces the glucuronide transferase enzyme from the liver. আর কোনো কিছু জানার আছে কিনা? ভিতরে ঢুকলাম না কারণ তোমাদের নাকি প্রচুর পড়ানো হয়েছে থিওরিটিক্যালি, তো অতটুকু ফিডব্যাক তো পেলাম না আমি। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? প্রোডাক্ট করার লাইন আবার চলে যাবে। জি ভাই, আপনি কোথায় মারা ফেলছেন? কালকে ওটা মারছিল। Anyway, hello. Hello. স্যার Hello. হ্যালো তোমরা শুনছো? স্যার পার্সেন্টেজ শুনছো? হ্যাঁ, পার্সেন্টেজ দেবো। তাহলে আমরা পয়জনিং এর ক্ষেত্রে ফেনোবারবিটান বা ঘুমের ওষুধের পয়জনিং এর ক্ষেত্রে আমরা সোডিবাইকার্ব ইউজ করব। স্টোমাক ওয়াশ দেবো, তারপরে সোডিবাইকার্ব দিব আমরা কিছু স্যালাইন। এটার নাম হচ্ছে ফোর্স অ্যালকালাইন ডায়াউরেসিস। উদ্দেশ্য কি? এটা যেন এই অ্যাসিডটা ফেনোবারবিটান যেন কিডনি দিয়ে আবার রিঅবজর্ব না হয়। ঠিক যারা ভালো ছেলের মতো তার ওষুধটা যদি সে অ্যাসিডিক না খাইয়া বেস বা অ্যালকালি জাতীয় ওষুধ খায়, সেই ক্ষেত্রে আমরা করবো ফোর্স অ্যাসিডিক ডায়াউরেসিস। ফোর্স অ্যাসিডিক ডায়াউরেসিস জন্য আমরা স্যালাইনে ইউজ করি অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আর অ্যালকালির জন্য ইউজ করি সোডিবাইকার্ব। ঠিক আছে, মোটামুটি আজকে পর্যন্ত আমি যে ফিল্ডে আলাপ করছি এগুলো যদি মনে রাখতে পারো ভাইভাতে ভালো ভালো নম্বর পাবা। এনিওয়ে, রেসপন্স টু রোল নাম্বার প্লিজ। রোল 2। Present, sir. 3, Present, sir. 4, স্যার ওয়েটিং আছে, স্যার ওয়েটিং এ। ওয়েটিং এখনো? জি স্যার। অ্যাডমিট অল দিলাম তো। দেখাচ্ছে এখানে 34, 30 ক্লাস ছিল না, এরা বাইরে ছিল, এখন তারা জয়েন দিচ্ছে। আমরা কিন্তু সিলেবাস শেষ করার পরে এগুলো তোমাদের রিহার্স হচ্ছে, রিভার্স করতেছি, তাতেও কিন্তু আমরা সাফিসিয়েন্ট অ্যাটেনশন পাচ্ছি না। অ্যান্সার দিচ্ছ দু একজনে, মেডিকেল কলেজ নাম দিচ্ছে ইন্টারন্যাশনাল, কিন্তু তোমরা তো একটু পিছিয়ে আছো অনেক। আচ্ছা, রোল নাম্বার 4, Present, sir. roll number 5, Present, sir. yeah. Roll number 6, Present, sir. Fatima. Roll 7, Present, sir. roll 8, Present, sir. roll 10, roll 10, Maya. স্যার আচ্ছা, প্রেজেন্ট আছে স্যার, রোল আচ্ছা, 10 ঠিক প্রেজেন্ট আছে। আছে। আচ্ছা আচ্ছা, roll 11, ঠিক Yes, আছে, sir. roll 11, ইয়েস স্যার। 12, Present, sir. 13, Sabina. Present, sir. আচ্ছা, 14, Present, sir. 16, Fatima. 17, Present, sir. 18, Present, sir. 19, Present, sir. Deepa. 20, Present, sir. Asfarul Badi Chaudhary. 21, Yes, sir.
Aiman, 21, 22. Present, sir. Maliha, 23. Present, sir. Sabrina Alam. আচ্ছা। 24. Present, sir. আচ্ছা। 25. প্রেজেন্ট স্যার আচ্ছা। প্রেজেন্ট স্যার 6. Present, sir. 27. স্যার ও প্রেজেন্ট ছিল স্যার। আচ্ছা ঠিক আছে 8. 28. Yes, Irfan. sir. আচ্ছা 29. Present, sir. মাইশা ফারজানা হক সেতি। 30. রো প্রেজেন্ট আছে স্যার, দেখা যাচ্ছে কতজন আছে না। 31. Present, sir. এত আসতে। 32. প্রেজেন্ট স্যার। মাইশা কি সুন্দর নাম। 34.